बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। কলকাতা রেপ কেস নিয়ে মানুষের মধ্যে বিশাল এক ক্ষোভ দেখা গিয়েছে। এই কেসের ক্রিমিনালকে 24 ঘন্টার মধ্যেই পুলিশ ধরে ফেলেছে। ইনভেস্টিগেশনের জন্য সিবিআইকে কেস দিয়ে দেয়া হয়েছে, কিন্তু তারপরেও কেন সমগ্র ইন্ডিয়াতে এই রেপ কেস নিয়ে এখনো আন্দোলন হচ্ছে? আসলে কি আসল ক্রিমিনালকে পুলিশ এখনো ধরতে পারেনি? পুলিশ কি এই বিষয়ে কোনো গাফিলতি করেছে? যদিও পুলিশ পরিষ্কারভাবেই বলছে ক্রিমিনালকে আমরা ধরে ফেলেছি, তারপরেও মানুষজন কেন গ্যাং রেপের সাথে এই কেসটিকে বারবার জড়াচ্ছেন? আসলেও কি আরজিকের মেডিকেল কলেজে কোনো গ্যাং রেপ হয়েছিল? ঘটনার শুরু হয় 2016 সালে। আরজিকার মেডিকেল কলেজে তখন একজন বাবুর্চি কাজ করত, আর এই বাবুর্চির নাম ছিল সঞ্জয় রয়। আরজিকার মেডিকেল কলেজে যে রেপের ঘটনাটি ঘটেছে, এই পুরো ঘটনাটার মূল ক্রিমিনাল হলো এই সঞ্জয় রয়। ওই সময় তার পরিবারে তার সাথে তার মা এবং বোন থাকতো, এবং তার একজন স্ত্রী ছিল যার সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছিল। আর কামাই করার জন্য সে আরজিকার কলেজে একজন বাবুর্চি হিসেবে কাজ করত। আর এরপরে একদিন হঠাৎ করে সঞ্জয় রয় আরজিকার কলেজ থেকে হারিয়ে যায়। পরবর্তী 3 বছর আরজিকার কলেজে সঞ্জয় রয়কে আর কখনো দেখা যায়নি। এরপর 3 বছর পর অর্থাৎ 2019 সালে আরজিকার কলেজে পুনরায় জয়েন করে, কিন্তু এবার সে সিভিক ভলান্টিয়ার হিসেবে জয়েন করে। আসলে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ ফোর্সের মধ্যে কর্মী কম দেখা গেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নতুন একটি কনসেপ্ট নিয়ে আসে, আর সেটা হলো সিভিক ভলান্টিয়ার ফোর্স। এই ফোর্সে সাময়িক সময়ের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য সিভিক ভলান্টিয়ারদেরকে রিক্রুট করা হয়, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্সকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। আর এই সাহায্য হিসেবে তাদেরকে মাসিক বেতন দেওয়া হতো, যা হলো 12,000 রুপি। শুরুতে সঞ্জয় রয় সিভিক ভলান্টিয়ার ফোর্সের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে জয়েন করে, কিন্তু তারপরে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে এবং নেতাদের চাটুকারগিরি করে তার নিজেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থেকে শিফট করে সিভিক ভলান্টিয়ার ফোর্সেস অফ ওয়েলফেয়ার সেলে বদলি করিয়ে নেয়। কারণ সিভিক ভলান্টিয়ার ফোর্সেস অফ ওয়েলফেয়ার সেলের আন্ডারে হসপিটাল এবং অন্যান্য সার্ভিসগুলো আসে, যার ফলে হসপিটালে বিভিন্ন ইলিগ্যাল মাধ্যমে পেশেন্টদেরকে সুবিধা দেওয়ার মাধ্যমে, যেমন ফ্রিতে হসপিটালের মধ্যে বেড ব্যবস্থা করে দেয়া, অ্যাডমিশন করায় দেওয়ার মাধ্যমে ঘুষ খাওয়ার বেশ ভালো একটা সুযোগ পাওয়া যায়। এই সুবিধার জন্যই সিভিক ভলান্টিয়ারের যত রকমের দুর্নীতিবাজ কর্মী আছে, তারা সবাই এই ডিপার্টমেন্টটাতে আসতে চায়। আর এভাবেই সঞ্জয় রয় আরজিকার মেডিকেল কলেজে রেগুলার আসা শুরু করে এবং দুর্নীতি করতে থাকে। ধীরে ধীরে তার ক্ষমতা এত বেড়ে যায় যে সে হসপিটালের সব কক্ষেই প্রবেশ করত। ইমার্জেন্সি ওয়ার্ড হোক অথবা নর্মাল ওয়ার্ড হোক, সে কখনো কোথাও প্রবেশ করার জন্য বাধাপ্রাপ্ত হতো না। সে সেই ওয়ার্ডগুলোতে গিয়ে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পেশেন্টদেরকে ফ্রিতে সিট প্রদান করত আর টাকা কামাই করত। যেহেতু সঞ্জয় রয়ের আগে বক্সিং করার এক্সপিরিয়েন্স ছিল, সেহেতু তাকে ইমার্জেন্সি রুম আর ট্রমা ওয়ার্ডের আশপাশে সিকিউরিটির কাজ করতে দেয়া হয়। কিন্তু এই লোকের টার্গেট সবসময় ছিল সিট প্রদান করার মাধ্যমে এবং ইল্লিগাল কাজগুলো করার মাধ্যমে ধান্দা করা। এর পাশাপাশি যারা নতুন এই চাকরিতে জয়েন দিত, সে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে সিভিক ভলান্টিয়ার বানিয়ে তাদের পদোন্নতি ঘটাতো। এইভাবেই বিভিন্ন রকমের ধান্দাখুরিতে এই লোক সবসময় জড়িত ছিল। এখন আরজিকার কলেজে সঞ্জয় রয়ের কতটা ক্ষমতা ছিল সে বিষয়টি বুঝতে হলে কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বর্তমান চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতা। এই বড় দলটির ছাত্র সংগঠন হলো তৃণমূল ছাত্র পরিষদ। এই তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনটির আরজিকার মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়নের মধ্যে খুব ভালো প্রভাব রয়েছে, যার কারণে সঞ্জয় রয় আরজিকার মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের সাথে খুব ভালো সম্পর্ক স্থাপন করে এবং তাদের চামচায় পরিণত হয়। অত্র এলাকায় একটি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড হয়, যার মধ্যে 14 জন পুলিশের সেন্ট্রাল একটি কমিটি থাকে। এই কমিটির কাজ হলো পুলিশের ওয়েলফেয়ারের যত কাজ আছে সবগুলো করা। সেখানেও এই সঞ্জয় রয়কে রাখা হয়, যদিও সে কোনো পুলিশ
ছিল না। এমনকি এই জিনিসটা নিয়ে বাধা দেয় অনেকগুলো পুলিশকে পর্যন্ত ট্রান্সফার করে দেয়া হয়েছে। এই জন্য সঞ্জয় রয়ের নামে পুলিশ স্টেশনে মামলা পর্যন্ত হয় যে ওখানকার 6 জন পুলিশকে ট্রান্সফার করার মধ্যে এই সঞ্জয় রয়ের অনেক বড় একটি হাত রয়েছে। ওই সময় ট্রান্সফার নিয়ে যে ইস্যুটা হয়েছিল তার মধ্যে সঞ্জয় রয়ের সম্পূর্ণ নাম স্পষ্টভাবে এসেছিল এবং টাইমস অফ ইন্ডিয়া এই নিউজটাকে কভার করেছিল। কিন্তু তারপরেও সঞ্জয় রয়ের কিছুই হয়নি, সে উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছিল। এরপরে 2020 সালে সঞ্জয় রয়কে আরজিকার কলেজের ভিতরে থাকার জন্য একটি ব্যারেক দেয়া হয়, যা নর্মালি ওসি র্যাঙ্কের পুলিশ কনস্টেবলদেরকে থাকার জন্য দেয়া হয়। কিন্তু সঞ্জয় রয় ছিল একজন সিভিক ভলেন্টিয়ার। সঞ্জয় রয়কে ডেইলি 5 লিটার পেট্রোল দেওয়া হতো তার বাইকের জন্য, মাস শেষে 12,000 টাকা বেতন হিসেবে পেত, আর হসপিটালের মধ্যে সিট বিক্রি করে বেশ ভালো উপরের ইনকাম করেই নি। অর্থাৎ সঞ্জয় রয়ের সময় খুব ভালোই কাটতেছিল। ঠিক এর 1 বছর পরে অর্থাৎ 2021 সালে আরজিকার মেডিকেল কলেজে একটি বড় পরিবর্তন করা হয়। আরজিকার মেডিকেল কলেজে নতুন একজন প্রিন্সিপালকে নিয়োগ দেয়া হয়, যার নাম ছিল ডক্টর সন্দীপ ঘোষ। এর আগে সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সেখানে তার উপরে কারাপশনের অনেক এলিগেশন থাকায় তাকে ট্রান্সফার করে আরজিকার মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেয়া হয়। আর যখনই তাকে আরজিকার মেডিকেল কলেজে নিয়োগ দেয়া হয় তখন থেকেই 16 বছর ধরে আরজিকার মেডিকেল কলেজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আখতার আলী বলেন, সঞ্জয় রয় এবং সন্দীপ ঘোষের মধ্যে খুব ভালো ঘনিষ্ঠতা দেখা যায়। আর ওইটাই এমন একটা সময় ছিল যখন নাকি সঞ্জয় রয় তার প্রভাব বেশি করার জন্য তার নিজের বাইকের উপরে পুলিশ লিখে দিয়েছিল এবং তার যে গেঞ্জি ছিল তার উপরেও কলকাতা পুলিশ লেখা থাকতো। আসলে অনেক মানুষই সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের মধ্যে তেমন একটা পার্থক্য বুঝতে পারতো না, যার কারণে তার আশেপাশের লোকজন তাকে পুলিশই মনে করত। আর এই সময় মেডিকেল কলেজের মধ্যে তার প্রভাব অনেক বেশি বেড়ে যায়। কোনো অনুমতি ছাড়াই যে কোনো রুমে যে কোনো ভাবেই সে প্রবেশ করতে পারত, যে কোনো সিট সে তার ইচ্ছা মতো যাকে ভালো লাগে তাকেই দিয়ে দিতে পারত। এরপরে 2022 সালে সে আবারও বিয়ে করে। দ্বিতীয় বউর সাথে তার সময় ভালোই যাচ্ছিল, কিন্তু কিছুদিন পরেই সে তার দ্বিতীয় বউকে মারতে শুরু করে। এমনকি তার বউ যখন 3 মাসের প্রেগনেন্ট ছিল, সে প্রেগনেন্ট থাকা অবস্থায় তার বউর পেটের মধ্যে লাথি মেরে বউকে অসুস্থ করে ফেলে। তার ওয়াইফকে মেরে অসুস্থ করার পরে সে ওয়াইফের চিকিৎসাও করতো না। আর এভাবেই দ্বিতীয় বউয়ের পক্ষ থেকে পুলিশ স্টেশনে তার নামে একটি মামলা করা হয়। তার ওয়াইফের মা এগিয়ে এসে পুলিশ স্টেশনে মামলা করে দেয়, কিন্তু তারপরেও কোনো কিছু না হওয়াতে তার স্ত্রী তাকে ছেড়ে মার কাছে চলে যায়। আর এর কিছুদিন পরেই তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়ে যায়। আর এরপরে 2023 সাল সঞ্জয় রয়ের জন্য ভালোই যাচ্ছিল, কিন্তু ওই সময় আরজিকার মেডিকেল কলেজের প্রিন্সিপালের সময় তেমন একটা ভালো যাচ্ছিল না। অর্থাৎ সন্দীপ ঘোষ, তার নামে অনেক বেশি দুর্নীতির অভিযোগ উঠতেছিল। আর ওই সময় হসপিটালের মধ্যে লোকজন এবং ছাত্ররা এই প্রিন্সিপালের বিরুদ্ধে জোরালো অভিযোগ করে যে এই প্রিন্সিপাল একজন ফ্রড এবং অত্যন্ত দুর্নীতিবাজ লোক। আর ঠিক সেই সময় একটি রিপোর্ট প্রকাশ পায়, আর সেই রিপোর্টটি করেছিলেন বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি দেবাল কুমার ঘোষ। তিনি সেই রিপোর্টে উল্লেখ করেন যে আরজিকার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং কলেজের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রাক্টরদের সাথে ইলিগাল অ্যাক্টিভিটিস খুব বেশি দেখা যাচ্ছে। তাদের সাথে সন্দীপ ঘোষ স্পেশাল এগ্রিমেন্টে একমত হয়ে বেশ কিছু ফাইন্যান্সিয়াল ফ্রড করে বেড়াচ্ছিল। আর এভাবেই আরজিকার মেডিকেল কলেজের বেশ কিছু টাকা হাতিয়ে নিচ্ছিল সন্দীপ ঘোষ। তার রিপোর্টে আরো একটি বিষয়ে উল্লেখ হয় যে আরজিকার মেডিকেল কলেজের বায়োমেডিক্যাল ওয়েস্টের মাধ্যমে সন্দীপ ঘোষ ধান্দা করে বেড়াচ্ছিল। আসলে যে কোনো মেডিকেল হসপিটালের 2 ধরনের ওয়েস্ট থাকে, একটা হলো নর্মাল ওয়েস্ট, একটা হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেমন ইনজেকশন সিরিজ, অক্সিজেন মাস্ক, আরো অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট যা কিনা রোগীদের উপর ব্যবহার করা হয়। এই সকল ময়লা আবর্জনা কখনো নর্মাল ডাস্টবিনে ফালানো হয় না, এগুলোকে স্পেশাল কেয়ারের মাধ্যমে বিনষ্ট করা হয় যাতে কোনো ভাইরাস অথবা কোনো ধরনের রোগ আমাদের সমাজে ছড়িয়ে না পড়ে। এই বিষয়ে উল্লেখ করা হয় যে সন্দীপ ঘোষ, যে কিনা আরজিকার মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সে এই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে ডিস্ট্রয় করা তো দূরের কথা, সে এই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে ওপেন মার্কেটে গিয়ে বিক্রি করতেছে, সেখান থেকে 20% প্রফিট নিজের পকেটে রাখতেছে। আর এই ইলিগাল কাজকর্মের মধ্যে সরকারি লোকজনও ইনভলভড আছে। এই ধরনের কর্মকাণ্ড সাধারণ জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রিপোর্টে প্রকাশ পাওয়ার পরে সাধারণ জনগণ প্রিন্সিপালের পিছনে উঠে পড়ে লাগে। ওয়েস্ট বেঙ্গলের একটি চ্যানেল TV9 বাংলা এই বিষয়ের উপরে একটি স্টিং অপারেশনও করে। আর এই সব ঘটনার ঠিক 2 মাসের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই বিষয়ের উপরে তদন্ত করতে একটি টিম গঠন করে। আর সেই সময় মেডিকেল কলেজের ভিতরে ফাইন্যান্সিয়াল ফ্রড এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট
বিক্রি করার বিষয়ে বেশ কিছু তথ্য বেরিয়ে আসে। এই পরিপ্রেক্ষিতে আরজিক্যাল মেডিকেল কলেজের পুরনো সরকারি কর্মকর্তা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী এই বিষয়ে বারবার লিখিত কমপ্লেন করেন। সাথে সাথে ইনভেস্টিগেশন টিমটিও তাদের রিপোর্ট সাবমিট করে। আর এরপরে মানুষজন প্রিন্সিপালের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠাতে থাকেন। অগস্ট 2023-তে আরজিক্যাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি করার কারণে বেশ কিছু মামলা দর্জ করা হয়। আর যখন তারপরেও কিছু হয় না, তখন আক্তার আলী হাত ধুয়ে প্রিন্সিপালের পিছনে লেগে পড়ে এবং বারবার সম্পূর্ণরূপে লিখিত রিপোর্ট অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট, ভিজিলেন্স ডিপার্টমেন্ট, হেলথ কেয়ার ডিপার্টমেন্ট সবার কাছে এই রিপোর্টগুলো পাঠানো শুরু করে। এমনকি মমতা ব্যানার্জির অফিসেও লিখিত রিপোর্ট পাঠানো হয়। অতঃপর যখন আক্তার আলী কোনোভাবেই দম ছিল না, তখন উল্টা আক্তার আলীরই ট্রান্সফার করে দেয়া হয়। এরপরে নতুন একটি ঘটনা ঘটে। যেসব ছাত্ররা প্রিন্সিপালের বিরোধিতা করেছিল অথবা তার বিরুদ্ধে স্ট্রাইক করেছিল, তাদেরকে ভালো নাম্বার আসার পরেও পাস করানো হচ্ছিল না। ইচ্ছা করে তাদেরকে ফেল করানো হচ্ছিল। থিওরিতে যাদের খুব ভালো মার্ক ছিল, তারাও প্র্যাকটিক্যালে ফেল করতেছিল। এমনকি ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট সেটা পর্যন্ত অনেককে দেয়া হচ্ছিল না। এই সার্টিফিকেট ছাড়া স্টুডেন্টরা মেডিকেল ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে পারবে না। প্রিন্সিপালকে মারার জন্য প্রিন্সিপালের পিছনে অনেক দৌড়াদৌড়িও করেছে। বিষয়টা এতটাই খারাপ হয়ে যায় যে প্রিন্সিপাল কলেজের ভিতরে হাঁটাচলা করার জন্য দুইজন বডিগার্ড রাখতে বাধ্য হয়। তো এখন যে আন্দোলন চলতেছে, সেই আন্দোলনে এই ধরনের ছাত্ররাও আছে যারা নাকি আগে থেকে এই ধরনের দুর্নীতি নিয়ে খুব বেশি অসন্তুষ্ট। তো এইভাবে দেখতে দেখতে 2024 সাল এসে পড়ে। 24 সালের মার্চ মাসে একটি বাচ্চা পেশেন্টকে নিয়ে তার মা আরজিকার মেডিকেল কলেজে উপস্থিত হয়। সেখানে তার চিকিৎসা করানোর জন্য সঞ্জয় রয়ের সাথে কথা হয়। সঞ্জয় রয় সেই বাচ্চাটির জন্য সিটের ব্যবস্থা করে দেয়। এমনকি সেই বাচ্চার যে ওষুধের খরচ তাও সঞ্জয় রয় পেমেন্ট করে দেয়। আসলে সঞ্জয় রয় সেই মহিলাটির প্রতি খারাপ নজর পড়েছিল, কিন্তু সেই মহিলাটি তখন এই বিষয়টি বুঝতে না পেরে চিকিৎসা করিয়ে চলে যায়। কিন্তু এরপরে সঞ্জয় রয় যা করে তা হলো মেডিকেল প্রেসক্রিপশন থেকে ওই মহিলাটির নাম্বার বের করে এবং তারপরে ওই মহিলাটিকে ফোন দিয়ে বিভিন্ন খারাপ কথা বলা শুরু করে। আর এই ঘটনাটা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে নিউজ 18 বাংলা এই বিষয়ে একটি প্রতিবেদন করে। এ সময় সঞ্জয় রয় ওই মহিলাটিকে অনেক বেশি হ্যারাস করে এবং তাকে জোর জবরদস্তি তার সাথে দেখা করার জন্য বলে। এ বিষয়ে সে অনেক থ্রেটও দেয় ওই মহিলাটিকে। মহিলাটি শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে লালবাজার পুলিশ স্টেশনে গিয়ে সঞ্জয় রয়ের বিরুদ্ধে কমপ্লেন করে দেয়। লালবাজার পুলিশ স্টেশন হলো কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। এ কারণে পুলিশ সঞ্জয় রয়কে ডেকে পাঠায়। সঞ্জয় রয় আসার পরে সেখান থেকে সঞ্জয় রয়ের কল রেকর্ডগুলো বের করা হয়। তো সেখানে ইনভেস্টিগেশনের পরে সঞ্জয় রয় ধরা খেয়ে যায় যে আসলে সঞ্জয় রয় এই মহিলাটিকে উত্ত্যক্ত করতেছিল। তো এখন নিয়ম অনুসারে সঞ্জয় রয়ের উপরে আসলে অনেকগুলো কেস হওয়ার কথা, কিন্তু কোনো এক কারণে তার উপরে কোনো কেসই করা হয় না এবং সে ওখান থেকে আবারও মুক্তি পেয়ে যায়। আর এত কিছু করার পরেও যেহেতু তার কোনো কিছু হয়নি, এই কারণে তার সাহস আরো বেড়েই যাচ্ছিল। ওই সময় যদি তার উপরে কোনো কেস করে তাকে জেলে ভরে দেওয়া হতো, তাহলে এ ধরনের জঘন্য ঘটনা কলকাতায় হতো না। আর নিয়ম অনুসারে সিভিক ভলেন্টিয়ারের মধ্যে এমন কাউকে রাখা যাবে না যার উপরে কোনো কেস আছে। অথচ সঞ্জয় রয়ের উপরে তার দ্বিতীয় স্ত্রী ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে রেখেছে। তারপরে এই মহিলার হ্যারাসমেন্টের কেসও করা হয়, কিন্তু সঞ্জয় রয়কে সিভিক ভলেন্টিয়ার থেকে কখনোই সরানো হয়নি। তো এই মামলার পরে যদিও সঞ্জয় রয়কে জেলে দেয়া হয়নি, কিন্তু একটি জিনিস ভালো হয়েছিল যে এই মহিলাটির সাথে সে আর কখনো হ্যারাসমেন্ট করেনি। তো এখন আসা যাক আগস্ট মাসে আরজিক্যাল মেডিকেল কলেজের মধ্যে যে ইনসিডেন্টটা হয়, অর্থাৎ মৌমিতা রেপ কেসটা হয়। এই ঘটনায় মৌমিতা একজন এমবিবিএস ডাক্তার ছিল, যে কিনা আরজিক্যাল মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস কমপ্লিট করেছে এবং তারপরে 3 বছরের জন্য আরজিক্যাল মেডিকেল কলেজের মধ্যেই এমডি করতেছিল। আসলে মেডিকেল কলেজের স্টুডেন্টরা প্রথমে এমবিবিএস করে এবং এমবিবিএস করার পরে 3 বছর তারা এমডি অথবা এমএস করে। এই এমএস করা ছাত্রদেরকে রেসিডেন্ট ডক্টর বলা হয়। ইন্ডিয়ার মধ্যে যারা এরকম রেসিডেন্ট ডক্টর থাকে তাদের অনেক বেশি কাজ করানো হয়, যার কারণে তাদের অনেক চাপ থাকে, আর এই কারণেই তাদেরকে রেসিডেন্ট ডক্টর বলা হয়। আর এরকম রেসিডেন্ট ডক্টর আরজিকার কলেজের মধ্যে প্রায় 300-400 মতন ছিল। আর ভিকটিম আরজিকার কলেজের মধ্যে এমডি করতেছিল। সে আরজিকার মেডিকেল কলেজের এমডি বিভাগের 2য় বর্ষের ছাত্রী ছিল। সে তার বাবা মার একমাত্র সন্তান ছিল। তার দরিদ্র বাবা মা তাকে খুব কষ্ট করে পড়ালেখা করাচ্ছিল। তার বাবা ছিল একজন টেইলার। তো তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। সবাই অপেক্ষা ছিল তাদের মেয়ে বড়
বড় একজন ডাক্তার হয়ে তাদের পরিবারের হাল ধরবে। এখন আসা যাক 2024 সালে আগস্টের 8 তারিখে কি ঘটেছিল সেই বিষয়ে। আগস্টের 8 তারিখে সঞ্জয় রয় তার একজন পেশেন্টকে বিভিন্নভাবে হেল্প করে দিচ্ছিল। সেই পেশেন্টের একটা অপারেশন ছিল, যে অপারেশনটা রাত্রে 1টা বাজে ঠিক করা হয়। পেশেন্টটির আত্মীয় একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, যে কিনা সঞ্জয় রয়ের বন্ধু ছিল। 1টা বাজে যখন সার্জারি করা শুরু হয়, তখন সঞ্জয় রয় এবং সেই সিভিক ভলেন্টিয়ার বন্ধুটি হসপিটালের বাউন্ডারির বাহিরে বসে মদ পান করা শুরু করে। তার বন্ধুটি একটি উবার রাইড বুক করে সেখান থেকে চলে যায় এবং এই মুহূর্ত থেকে সঞ্জয় রয় একা হয়ে যায় এবং মদ পান করতে করতে একদম মাতাল হয়ে যায়। এই মুহূর্তে সে তার মোবাইলে ভায়োলেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট দেখে। তারপর সে আস্তে আস্তে হসপিটালের দিকে যেতে শুরু করে। তখন রাত প্রায় 2টা থেকে 2:30। এই সময় ভিকটিমও হসপিটালের ভিতরে ছিলেন এবং তিনি 36 ঘন্টা ডিউটি করার পরে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ আরাম করেন। তারপরে কিছুক্ষণ পড়াশোনা করার পরে ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজতে থাকেন। ওই সময় ডক্টরদের জন্য ঘুমানোর যে জায়গাটি আছে, অর্থাৎ স্লিপ রুমের মধ্যে একটা মেডিকেল টেস্ট করা হচ্ছিল, যার কারণে স্লিপ রুমে তখন ঘুমানো যেত না। এজন্য ডক্টর মৌমিতা ডিসাইড করেন যে সেমিনার হলের মধ্যেই তিনি একটু ঘুমিয়ে নেবেন এবং সেখানে একটি লাল কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে তিনি সবসময় একটি ডায়েরিতে বিভিন্ন কথা লিখে রাখতেন এবং সেই রাতও সেখানে বেশ কিছু কথা লিখে তারপরে ঘুমিয়েছেন। সেখানে তিনি লেখেন যে তার অনেক ভালো একটা রেজাল্ট করে আরজিকার মেডিকেল কলেজ থেকে বের হওয়ার ইচ্ছা এবং বেশ কিছু বড় বড় ইনস্টিটিউটের নাম লিখে রাখেন যেখানে তার ডাক্তার হিসাবে কাজ করার অনেক স্বপ্ন ছিল। এগুলো লিখে তিনি ঘুমিয়ে পড়েন। তখন রাত প্রায় 3:50 বাজতেছে আর এমন সময় সঞ্জয় রয় হসপিটালে পৌঁছে যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় যে সঞ্জয় রয় 3:50-এর দিকে হসপিটালে প্রবেশ করতেছে আর এরপরে মাতাল অবস্থায় হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে এবং রুমে ঘুরে ঘুরে দেখতেছিল যে কোথায় ক্রাইম করা যায়। সে আসলে অনেকক্ষণ খোঁজার পর 4:03 বাজে আরজিকার মেডিকেল কলেজের 3 তলায় সেমিনার হলের মধ্যে গিয়ে প্রবেশ করে। সেমিনার হলে প্রবেশ করার সময় তার গলার মধ্যে একটা ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন ছিল আর এই হেডফোনের কারণেই সে পরবর্তীতে ধরা খেয়ে যায়। সেমিনার হলে প্রবেশ করার পর সে দরজা বন্ধ করে দেয় এবং ঘুমন্ত অবস্থায় ভিকটিমের উপরে হামলা করে দেয়। ভিকটিমকে খুবই নৃশংসভাবে মারধর করে এবং রেপ করে। 4:03 সে সেমিনার হলে প্রবেশ করে আর পোস্টমর্টমে 4:15 মেয়েটি মারা গেছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরে মেয়েটিকে মারা হয়েছে। সেমিনার হলের মধ্যে খুব ভালোভাবে সাউন্ড প্রুফিং করা ছিল, যার কারণে ভিতরে যেই আওয়াজ হচ্ছিল তা বাহিরে কোনোভাবেই আসেনি। ক্রাইম করার পর প্রায় 4:40 সেমিনার হল থেকে সঞ্জয় রয় বের হয়ে আসে। বের হওয়ার পর কোনো প্যানিক ছাড়াই আস্তে আস্তে হেঁটে ব্যারেকের ভিতরে গিয়ে কোনো চিন্তা ছাড়াই আরামসে ঘুমিয়ে পড়ে। এরপরে সকাল হয়ে যায়। সকালে অরক নামের একজন হসপিটাল স্টাফ সেমিনার হলে যায়। যাওয়ার পরে ভিতরের অবস্থা দেখে সে প্যানিক হয়ে যায়। প্যানিক হয়ে চিল্লাচিল্লি করে মানুষজনকে একত্রিত করে ফেলে। প্রায় 7:20 থেকে 7:30-এর মধ্যে অনেক মানুষ সেমিনার হলের মধ্যে একত্রিত হয়ে যায়, যার কারণে ক্রাইম সিনের অবস্থা একদম খারাপ হয়ে যায় এবং বিভিন্ন এভিডেন্স নষ্ট হয়ে যায়। সেমিনার হলের মধ্যে ভিকটিমের অবস্থা খুবই খারাপ ছিল। জামা কাপড় ঠিক মতো ছিল না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা ছিল, চোখের থেকে রক্ত বের হচ্ছিল এবং ক্ষতবিক্ষত অবস্থায় লাশটি মাটির উপরে পড়ে রয়েছিল। আর এই সময় প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে হসপিটাল থেকে ফোন দেয়া হয় এবং সম্পূর্ণ বিষয়ে জানানো হয়। যদিও প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হসপিটালের পাশেই থাকতেন, তারপরেও তার সেখানে উপস্থিত হতে প্রায় ঘন্টাখানিকের মতন সময় লেগে যায়। উপস্থিত হওয়ার পর পুলিশকে ফোন না দিয়ে সে নিজেই প্রথমে গিয়ে পর্যবেক্ষণ করে। এরপরে গিয়ে প্রিন্সিপাল তার অফিসে পৌঁছায়। অফিস থেকে পুলিশকে ফোন দিয়ে জানানো হয়। আর একই সময়ে হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট 10:50 বাজে ভিকটিমের প্যারেন্টসকে কল করে। ভিকটিমের মা ফোনটা ধরলে তাকে জানানো হয় আপনার মেয়ে অসুস্থ, আপনি কলেজে এসে পড়েন। এছাড়া তেমন একটা কিছু না জানিয়েই ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পরে বাবা মা দুজন একত্রিত হয়ে পুনরায় ফোন দেয় এবং প্রশ্ন করে যে কি হয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তাদেরকে জানায় যে তাদের মেয়ে সুইসাইড করেছে। এই ঘটনা শোনার পর তার বাবা মা জলদি হসপিটালের দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে 11:30 সময় মেডিকেল কলেজের মধ্যে পুলিশ এবং ফরেন্সিক টিম উপস্থিত হয়। উপস্থিত জনগণ দাবি রাখে যে সবকিছু একজন ম্যাজিস্ট্রেটের সামনেই হবে, কারণ এর আগে যত প্রকারের দুর্নীতি এই হসপিটালে হয়েছে মানুষজন কারো উপরেই ভরসা করতে পারতেছিল না। একই সময় মেয়েটির বাবা মা
প্রায় 12টার দিকে হসপিটালে পৌঁছে যায় এবং পৌঁছানোর সাথে সাথেই বাবা মা বলে যে তারা তাদের মেয়েকে দেখতে চায়, কিন্তু তাদেরকে মেয়েকে দেখতে দেওয়া হয় না। 3 ঘন্টা ধরে তারা অনেক চেষ্টা করে যে তাদের মেয়েকে দেখবে, কিন্তু দেখতে দেয়া হয় না। তারপরে 3:30 সময় তারা তাদের মেয়েকে প্রথমবার দেখতে পায়। আর বডি দেখার সাথে সাথেই বাবা মা বলতে শুরু করে যে এটা তো কোনো ধরনের সুইসাইড না, এটা তো নিঃসন্দেহে একটা মার্ডার। আপনারা এগুলো কেমন কথা বলতেছেন? আস্তে আস্তে খবর ছড়াতে শুরু করে এবং ডাক্তাররা একত্রিত হতে শুরু করে। সবাই অনেক বেশি রাগান্বিত ছিল, কারণ অন ডিউটি একজন ডাক্তারকে এভাবে মার্ডার করা হয়েছে। প্রায় বিকাল 6টার দিকে বডিটাকে অ্যাটপসির জন্য পাঠানো হয়। এই জায়গায় ভিকটিমের বান্ধবী খুব ভালো বুদ্ধিমত্তার প্রকাশ করে এবং দাবি রেখে দেয় যে ভিডিওগ্রাফি ছাড়া কোনো অ্যাটপসি হবে না, যার কারণে ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে এই অ্যাটপসিটি কমপ্লিট করা হয়। অটোপসি রিপোর্ট পাওয়ার সাথে সাথে সবাই নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো সুইসাইড ছিল না, এটা ছিল অন ডিউটি একজন মহিলা ডাক্তারের রেপ এবং মার্ডার। খেয়াল করার মতন বিষয় হলো অ্যাটপসি পর্যন্ত করে দেয়া হয়েছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত পুলিশ স্টেশনে গিয়ে কোনো এফআইআর করা হয়নি। এই পুরো পরিস্থিতিকে যেভাবে সামাল দেয়া হচ্ছিল সেটা সবাই লক্ষ্য করতেছিল এবং সবাই সন্দেহ করতেছিল যে কাজে অনেক গাফলতি করা হচ্ছে, কাজের মধ্যে অনেক কিছুই লুকানোর চেষ্টা করা হচ্ছে এবং পুলিশও কাজে খুব তাড়াহুড়া করতেছে। এতক্ষণ হয়ে গেছে কিন্তু কোনো এফআইআর করা হয়নি। তারপরে শেষমেশ রাত্র 11:45 ভিকটিমের বাবা পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করে। ছাত্ররা জানায় পুলিশ অনেক তাড়াহুড়া করতেছিল এবং খুব দ্রুত বডিটাকে শ্মশান ঘাটে নিয়ে জ্বালিয়ে দেয়া হয়। 3টা বডি অলরেডি শ্মশান ঘাটে ছিল যাদেরকে নাকি পোড়াতে হতো। সেই 3টা বডিকে রেখে আগে ভিকটিমের বডিকে জ্বালিয়ে দেয়া হয়। আর এই ঘটনাগুলো দেখে ছাত্ররা খুবই বিরক্ত ছিল যে এত তাড়াহুড়া কিসের এই বডিটাকে জ্বালানোর জন্য। এখান থেকেই পলিটিক্স শুরু হয়ে যায়। মানুষজন অনেক বেশি ক্ষুব্ধ ছিল আর গভর্নমেন্ট বুঝতে পারে যদি এখন ঠিকঠাক মতন ইনভেস্টিগেশন না করা হয় তাহলে জনগণ ক্রোধিত হয়ে উঠবে। তো পুলিশ ডিপার্টমেন্টকে সাথে সাথে জানানো হয় যে এইভাবে সম্ভব ক্রিমিনালটাকে ধরার জন্য। আর ঠিক তখন থেকেই পুলিশ সর্বোচ্চ সতর্কতার সাথে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পুলিশ যখন ক্রাইম সিনে পৌঁছেছিল, ক্রাইম সিনে একটি ব্লুটুথ ইয়ারফোন পাওয়া যায়। আর এই ইয়ারফোন নিয়ে পুলিশ সিসিটিভি ক্যামেরাগুলো চেক করা শুরু করে দেয়। সেমিনার হলের ভিতরে কোনো সিসি ক্যামেরা না থাকলেও সেমিনার হলের সামনে যাতায়াতের জন্য যে করিডোর আছে তার এই মাথা এবং অন্য মাথা দোনো মাথায় ক্যামেরা ছিল। তো পুলিশ হাত ধুয়ে বসে পড়ে এবং সিসিটিভি চেক করা শুরু করে যে কে কখন সেমিনার হলে প্রবেশ করেছিল। আর তখনই পুলিশ সঞ্জয় রয়কে সেমিনার হলে যেতে দেখে। আর এর উপরে পুলিশের অনেক বেশি ডাউট হচ্ছিল, কারণ সে একমাত্র ব্যক্তি যে কিনা ডাক্তার না হয়েও সেমিনার হলে প্রবেশ করেছিল। ভিকটিম এবং সঞ্জয় রয় সবচেয়ে বেশি সময় ধরে সেমিনার হলে অবস্থান নিয়েছিল। পুলিশ আরো একটি জিনিস লক্ষ্য করে যে সঞ্জয় রয় যখন সেমিনার হলে প্রবেশ করে তখন তার কলারের মধ্যে একটি ইয়ারফোন থাকলেও বের হওয়ার সময় তার কলারে কোনো ইয়ারফোন ছিল না। দ্রুততার সহিত পুলিশ সঞ্জয় রয়ের ব্যারাকে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে সঞ্জয় রয় নিজের কাপড় চোপড় ধুয়ে আরামসে বসে আছে। পুলিশ তাকে এই হেডফোন সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে এটা সম্পর্কে সে কিছুই জানে না। কিন্তু সঞ্জয় রয়ের মোবাইল নেওয়ার পর যখন নাকি ব্লুটুথ অন করা হয় তখন হেডফোনটি সাথে সাথে কানেক্ট হয়ে যায়। আর পুলিশ সঞ্জয় রয়কে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলে। অ্যারেস্টের পর সঞ্জয় রয়কে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেই সঞ্জয় রয় সবকিছু স্বীকার করে নেয়। এরপরে পুলিশ সঞ্জয় রয়ের মোবাইল চেক করলে সেখান থেকে ভায়োলেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট পাওয়া যায়। তার সার্চ হিস্ট্রি সম্পূর্ণটাই ভায়োলেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে ভরা ছিল। একদিকে এই সকল ঘটনা ঘটতেছিল, অন্যদিকে আরজিকার কলেজের প্রিন্সিপাল বলে বসে ভিকটিম যে ছিল সে কেন একা সেমিনার হলে গিয়ে ঘুমিয়ে রয়েছিল। তো এই বিষয় নিয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়। আর 11 আগস্ট পর্যন্ত ছোট ছোট স্কেলে ছাত্ররা প্রোটেস্ট করতে থাকে। ছাত্রদের মাধ্যমে প্রিন্সিপালের অব্যাহতি জানানোর জন্য দাবি করা হয়। স্টুডেন্টরা সন্দেহ করতেছিল অবশ্যই প্রিন্সিপালের এর মধ্যে কোনো না কোনো হাত আছে। স্টুডেন্টরা মেনশন করতেছিল যে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন এভিডেন্স মিটানো হচ্ছিল। তারা বারবার বলতেছিল আরজিকাল কলেজের মধ্যে কোনো কিছু ঠিক করে হচ্ছে না, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো ঘটনা লুকায়িত রয়েছে। আশ্চর্যের বিষয় হলো এত কিছু চলার মধ্য দিয়ে ম্যানেজমেন্ট সেমিনার হল থেকে 20 মিটার দূরে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেয়। তার পরবর্তী দিনই এত বেশি প্রেসার তৈরি হয়ে যায় যে প্রিন্সিপাল তার রেজিগনেশন লেটার পাঠিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট না করে তাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে ট্রান্সফার করে দেওয়া হয়। এটাকে অনেকেই প্রমোশন হিসেবে দেখতেছে যে এত কিছু হচ্ছে তারপরেও তাকে একটা ভালো কলেজের মধ্যে আবারও প্রিন্সিপাল হিসেবেই ট্রান্সফার করা হচ্ছে।
এই বিষয়ে হাইকোর্ট বলেছে প্রিন্সিপাল আপনাদেরকে রেজিগনেশনের জন্য লেটার পাঠিয়েছে। আপনারা দুইটা অপশন ফলো করতে পারতেন, হয় অ্যাকসেপ্ট করবেন না হলে ডিনাই করে দিবেন। আপনারা তাকে আরেক কলেজের মধ্যে কেন ট্রান্সফার করে দিলেন? এই বিষয়টাতে হাইকোর্ট গভর্নমেন্টকে খুব স্ট্রিক্টলি কঠোর ভাষায় বলে, যেখানে এই প্রিন্সিপালকে ডিমোশন দেওয়ার কথা, শাস্তি দেওয়ার কথা, সেখানে তাকে প্রমোট করা হচ্ছে। অন্যদিকে হাইকোর্ট এটাও বলে যে আরজিকার মেডিকেল কলেজের অথরিটিস ভিকটিমের ফ্যামিলিকে কোনো ধরনের হেল্প করে নাই এবং তাদেরকে কোনো ধরনের সাপোর্ট দেখায় নাই। হাইকোর্টের পক্ষ থেকে পরিস্থিতির পর্যালোচনা করার পর ডিসিশন নেওয়া হয় যে এই কেসটাকে সিবিআই কে হ্যান্ডেল করতে দেওয়া উচিত হবে। এখন পর্যন্ত যে পরিস্থিতি ছিল তা গভর্নমেন্টের কন্ট্রোলের আন্ডারেই ছিল, কিন্তু 14 আগস্টের রাত্রে প্রেসিডেন্সি কলেজের একটি স্টুডেন্ট ছিল যার নাম হলো রিমঝিম সিনহা। তিনি ফেসবুকে একটি পোস্ট করে দেন, সকলে মিলে 8B বাস স্ট্যান্ড যাদবপুরে একত্রিত হয়ে যাও, রিক্লেম দ্য নাইট নামের একটি শান্তিপূর্ণ আন্দোলন করার উদ্দেশ্যে। নারীদের সেফটি, নারীদেরকে ইনসাফ দেওয়া, এইসব বিষয়ে একটা শান্তিপূর্ণ আন্দোলন করার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে আসলে অনেক বেশি মানুষ একত্রিত হয়ে যায়। আর সময়টা এমন ছিল যে তখন বিষয়টা আর কলেজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কলকাতার মধ্যে সকলেই এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতেছিল। বিষয়টা আস্তে আস্তে ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, আর মমতা ব্যানার্জির জন্য ব্যাপারগুলো হ্যান্ডেল করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। এগুলো কিছু ডিমান্ড ছিল যা কিনা ছাত্ররা মমতা ব্যানার্জির কাছে আবেদন করেছিল। ব্যাপারগুলো যখন মমতা ব্যানার্জি কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তখন প্রটেস্টের মধ্য দিয়ে 7 থেকে 8 হাজার অপরিচিত লোকজন ব্যারিগেডগুলো টপকিয়ে আরজিকার কলেজের বাউন্ডারি টপকিয়ে ভিতরে প্রবেশ করে যায়। এমআরআই মেশিন ভাঙ্গা হয়, সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা হয়, আন্দোলনরত ছাত্র যারা ছিল তাদেরকে পালিয়ে যেতে হয় এবং হসপিটালে বেশ ভালো ভাঙচুর করা হয়। পুলিশও তেমন কিছু করতে পারে না, উল্টা পুলিশ বাথরুমে গিয়ে লুকিয়ে যায়। এখন প্রশ্ন উঠে, এই ছাত্ররা যে আন্দোলন করতেছিল, এই আন্দোলন থেকে কার অসুবিধা হচ্ছিল? কার এই আন্দোলনটা দমানো খুব প্রয়োজন ছিল? অর্থাৎ যত প্রশ্ন ছিল সব কলকাতা সরকারকেই করা হচ্ছিল। এই ঘটনাগুলো ঘটা অবস্থায় আননোন 7 থেকে 8 হাজার লোক এসেছিল। তাদের মধ্যে কিছু লোকদেরকে চিহ্নিত করা সম্ভব হয়, তাদের ছবি প্রকাশ করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজে একটি আর্টিকেল প্রকাশ করা হয়, যেখানে এই চিহ্নিত আক্রমণকারী লোকদের সম্পৃক্ততা সরাসরি টিএমসির সাথে পাওয়া যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে। প্রথম ফটো সৌমিক দাস, এ হলো সুকান্ত সেন শর্মা, যে কিনা স্থানীয় টিএমসি লিডার, তার আন্ডারে কাজ করে। কিন্তু টিএমসি এই বিষয়ে ক্লিয়ারিফিকেশন দিয়েছে, তারা বলেছে সমর্থন তো যে কেউ করতে পারে, এর মধ্যে আমাদের কোনো হাত ছিল না। দ্বিতীয় ফটোতে ঋষিকান্ত মিশ্রাকে দেখা যায়। এই লোকও টিএমসির একজন কর্মকর্তা এবং টিএমসির জন্য বিল্ডিং মেটেরিয়াল সাপ্লায়ার হিসেবে কাজ করে। একইভাবে শুভদীপ কুন্ডু এবং তার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সৌম্যদীপ, এই দুইজনও টিএমসির সাথে সম্পৃক্ত। একইভাবে তুলসী হালদার, এই মহিলাও তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ত। এইরকম ভাবেই আরো অনেকগুলো কর্মকর্তার ছবি বের হয় যারা নাকি টিএমসির সাথে সম্পৃক্ত, যার কারণে জনগণের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা ক্ষোভ জেগে ওঠে। সবার বক্তব্য একটাই, 1-200 লোক নয়, হাজার হাজার মানুষ পরিকল্পিতভাবে একটা পিসফুল প্রটেস্টের মধ্য দিয়ে মেডিকেল কলেজের উপরে হামলা করে দেয়। সাধারণ জনগণ অতিরিক্ত মাত্রায় উদ্বিগ্ন হয়ে গিয়েছে। তাদের প্রশ্ন হলো, এটা কি কোনো কোইন্সিডেন্ট নাকি আসলেই কোনো ঘটনা হচ্ছে আরজিকার কলেজের মধ্যে? অসুবিধাটা কোথায়? এই অসুবিধাটার ফেয়ার একটা ইনভেস্টিগেশন আরজিকার কলেজের ছাত্ররা এখন দাবি করতেছে।